প্রমাণ সহ সৌরভকে অ্যারেস্ট করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষী তটিনীকে সমস্ত কথা বলে দিলে তখনই তটিনী অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে পরশুরাম সমস্ত প্রমাণ জোগাড় করতে থাকে। কুসুমপুরে এসে বিজিতকে জিজ্ঞেস করে, এরপরে দেখা যাবে একটি কাঠুরে বলতে থাকে, আমি সেদিন দেখেছিলাম আপনাকে কে শুটটা করেছিল। আপনি আপনি এখানে ফাইট করছিলেন, আর আর এখানে এই যে দরজার বাইরে দাঁড়িয়ে থেকে একটি লোক যে কিনা আপনাকে শুট করলো, আপনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন। এরপরে এখানে আরেকটি বউ দাঁড়িয়ে ছিল, সেই বউটার মাথাতেও আঘাত করা হলো, বউটাও মাটিতে লুটিয়ে পড়লো। এরপরে দেখা যাবে এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, কি বলছো এসব? এরপরে দেখা যাবে পরশুরাম বিজিতকে বলে, তার মানে সৌরভী সমস্ত কিছু করেছিল, আর তোরা ছিলি ওর পাশে, ওকে ওকে সামনে রেখে তোরা সমস্ত কাজ চালিয়েছিস, তাই তো? তখনই কাঠুরে বলে, হ্যাঁ সেদিন এই লোকটাই তো বিয়ের মণ্ডপে বসেছিল। আর এই যে এরপরে দেখা যাবে বলরাম ফোনে ছবি দেখালে তখনই লোকটা কনফার্মেশন দিয়ে দেয় আর বলতে থাকে, হ্যাঁ এই লোকটাই ছিল সেদিন আপনাকে শুট করেছিল। এরপরে দেখা যাবে পরশুরাম জামাই ষষ্ঠী নিতে বাড়িতে চলে আসে। সেখানে আসলে বিজিতকে ফোন করে বলতে থাকে, শোনো বিজিত, তোমাকে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, এর মধ্যে যদি তুমি সমস্ত স্বীকারোক্তি দাও তবেই তুমি বাঁচতে পারবে, আর তা না হলে তোমাকে আমি গঙ্গায় ভাসিয়ে দেবো। যে গঙ্গায় তুমি আমাকে বিসর্জন দিয়েছিলে, ঠিক সেই গঙ্গাতেই তোমাকে আমি বিসর্জন দেব, কথাটা যেন মাথায় থাকে। এরপরে দেখা যাবে তখনই দীপালি বলতে থাকে, বাবা তুমি আর এসবের মধ্যে নিজেকে জড়িও না। আমি চাই যে আমার মেয়ের সংসারটা অনেক সুন্দরভাবে গোছানো থাকুক। আমি চাই না আমার মেয়ের সংসারে কোনো রকম কোনো অশান্তি হোক, আমি সত্যিই চাই না। তখন এ কথা শুনে পরশুরাম বলে, আপনি একদম ভাববেন না, আপনার মেয়ের সংসার যেমন আছে তেমনই থাকবে। আপনার মেয়ের সংসার কখনো ভাঙবে না, কখনো কিচ্ছু হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়ের সংসারটা আগলে রাখবো। এ কথা শুনে দীপালি বলে, আমি জানি তুমি পারবে বাবা, সত্যি। এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম তুমি হয়তো বা নেই। তুমি যদি না থাকো, এই ফুটফুটে দুটো বাচ্চার কি হবে? আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা যে তোমাকে প্রচন্ড ভালোবাসে বাবা, আমার মেয়েটাকে কখনো কখনো ছেড়ে দিও না, কখনো ওকে ছেড়ে যেও না। তখন এ কথা শুনে পরশুরাম বলে, না আপনি কি করে ভাবলেন আমি আপনার মেয়েকে ছেড়ে যাব? কখনোই ছেড়ে যাব না ওকে। ওকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি। এরপরে দেখা যাবে পরশুরাম বলে, একটা কথা বলবো, রাখবেন? এরপরে দীপালি বলে, কি কথা বাবা, বলতে পারো। তখনই পরশুরাম বলে, আসলে অনেকদিন হয়েছে আমি আমার শাশুড়ি মার হাতের মাটন কষা খাইনি। তখনই তটিনী কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব? তুমি যেভাবে বলছো মা তো ভয় পেয়ে যাবে। তখনই পরশুরাম বলে, হ্যাঁ ভয় পাওয়ার জন্যই তো বলেছি, ভয় পেলে ভয় পাবে তো কি হয়েছে? এরপরে দেখা যাবে তখনই তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি তুমিও না পারো বটে। এরপরে দেখা যাবে দীপালি লাট্টু পেকুকে নিয়ে রান্নাঘরে চলে গেলে তখনই পরশুরাম তটিনীকে বলতে থাকে, তটিনী আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক, যে ভালোবাসা আমি তোমাকে কখনো বোঝাতে পারবো না। তখন এ কথা শুনে তটিনী বলে, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি সত্যিই থাকতে পারবো না। এ বলেই পরশুরামকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে তটিনী। এরপরে দেখা যাবে পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি জানি তুমি একদম ঠিক ঠিক আছো, তুমি একদম ঠিক থাকবে, সমস্ত কিছু সামলাতে পারবে যতদিন আমি না আসছি। তোমার তোমার সেই ক্ষমতাটুকু আছে। তখনই তটিনী বলে, আমি তো কোনোভাবে শক্তি পাই না, সবাই চারদিক থেকে আমাকে যে কথাগুলো বলে এগুলো শুনে আমি সত্যি সত্যি আর নিজের সাহস পাই না। তখন এ কথা শুনে পরশুরাম বলে, তোমাকে সাহস পেতেই হবে তটিনী, তোমার সাহস হারালে চলবে না, তোমাকে সাহস করে সমস্ত কিছু করতে হবে। এদিকে দেখা যাবে উম, কাবিরকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে ত্রিপর্ণা। এরপরে কাবিরকে জামাই ষষ্ঠী দিতে থাকে। এরপরে দেখা যাবে সেখানে পুরো বাড়ির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ষষ্ঠী দোয়া দেখতে থাকে। এরপরে ত্রিপর্ণা বলে, আমি জানি বাবা তুমি অনেক অনেক খুশি হবে। আমি একটা জিনিস এনেছি তোমার জন্য, সেটা যদি তুমি একবার দেখো, আমার বিশ্বাস তুমি খুশি হবেই হবে। এরপরে দেখা যাবে এই বলে একটি একটি ব্যাগ কাবিরের হাতে তুলে দিয়ে বলতে থাকে, এটাতে একটা ঘড়ি আছে, আমি জানি তোমার ঘড়ি খুব পছন্দ, আর আমি তাই সেই জন্যই তোমার এই ঘড়িটাই নিয়ে এসেছি। এরপরে দেখা যাবে
তখনই কাবির বলে, এসবের কি দরকার ছিল? এরপরে চিপর্ণা বলে, কেন দরকার ছিল না? আমার একটা মাত্র জামাই, আমি তোমাকে দেবো না তো কাকে দেবো বলো? এখনো তো আমার বড় মেয়ের জামাইকে আমি সামনেই পাইনি। তবে তবে তুমি তো এখন বর্তমানে আমার একটা মাত্র জামাই, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে ভূমিকা বলে, তা দাম কত পড়লো গো? দামটা তো বললে না, তোমার জামাই বলে কথা, দামটা বলে দাও। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আপনি কি আমাদের অপমান করছেন? তখনই ভূমিকা বলে, না, অপমান করব কেন? একটু অপমান করছি না। সত্যি আপনারা তো সমস্ত কিছু দাম দিয়ে বিচার করেন, তাই বলছিলাম দামটা যদি বলে দিতেন ভালো হতো, তাই না? তখনই এরপরে দেখা যাবে দীপালি বলে, সত্যি ভূমিকা, তুমি একদম ঠিক বলেছো, দামটা বল চিপর্ণা। তখনই চিপর্ণা বলে, আসলে আমি দামটা বলতে চাচ্ছি না, দামটা না বললেই কি নয়? দামটা শুনে তোমরা কি করবে? দামটার সঙ্গে তোমাদের কি সম্পর্ক? তখনই তখনই দেখা যাবে নন্দিনী বলে, দামটা না হয় আমিই বলি। তুমি 12 লক্ষ টাকা দিয়ে ওই ঘড়িটা কিনেছো, ইম্পোর্টেড ঘড়ি। তুমি তুমি সবাইকে দেখাতে চাইছো যে তোমার জামাইকে তুমি কতটা কতটা দিয়ে মাথায় তুলে রাখো, তাই তো? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, আপনারা ভুলে যাচ্ছেন যে আমাদের বাড়ির ছেলের কোনো লোভ নেই। আপনারা কেন অযথা দিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছেন? এ কথা শুনে দেখা যাবে তখনই তটিনী এসে দাঁড়ালে অবাক হয়ে যায় সবাই। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই মেয়েটা এখানে কি করছে? এরপরে বাবিন বলে, আসলে এ বাড়িতে এখন আজকে অনেক ভালো ভালো খাবার রান্না হয়েছে, তো তাই হয়তো বা বাচ্চাগুলোকে নিয়ে আগ বাড়িয়ে চলে এসেছে, যাতে করে বাচ্চাগুলো একটু খেতে পারে, তাই তো রে তটিনী? তখনই তটিনী রেগে যায় আর বলতে থাকে, মুখ সামলে কথা বল। এখন যদি আমি কথা বলতে ধরি তবে কিন্তু এখানে কথাটা বেশি হয়ে যাবে, তাই বলছি এবার এভাবে চুপ করে, এভাবে আজে বাজে কথা না বলে চুপচাপ থাক। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি তটিনীর কাছে গিয়ে বলতে থাকে, কেন তোমার কেন ইগোতে লাগছে বলো? তুমি তো সত্যি এ কারণেই এসেছো, তাছাড়া তোমার এখানে কি কাজ? তোমার তো আর স্বামী নেই যে তুমি তুমি এদের মতো এখানে বসে জামাই ষষ্ঠী নেবে, তাই না? তখন এ কথা শুনে দেখা যাবে তটিনী রেগে যায় আর বলতে থাকে, আপনার মতো লোকজনদের সত্যি ঘৃণা হয়। আপনাদের মতো লোকজনদের দেখলে দেখলে মনের মধ্যে কেমন যেন একটা ফিলিং কাজ করে। এরপরে দেখা যাবে তখনই বাবিন বলে, তটিনী বাড়াবাড়ি করিস না একদম, তুই ওনার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না, তোর কোনো অধিকার নেই। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি ভূমিকার কাছে এসে বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে তোমরা কি চাইছো আর কি বা করতে চাইছো, তোমাদের কথাগুলো সত্যি নেওয়া যাচ্ছে না। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি তটিনীর কাছে এসে বলতে থাকে, তটিনী, তা কি ভাবলে সমস্ত কিছু মেনে নেবে? তুমি তো এখনো শাখা পলা সিঁদুর পরে জল করে ঘুরে বেড়াচ্ছ, এখনো তো এসব পরা মানায় না, তাই না? তোমার তো এখন তো সমস্ত কিছু করা প্রয়োজন, এখন অব্দি যেহেতু যেহেতু তোমার স্বামীকে খুঁজে পাওয়া গেল না। তখনই দেখা যাবে কথা শুনে নন্দিনী হাসতে থাকে আর বলতে থাকে, ওটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, সে ওটা ওটা ওর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ওটা ও নিজেই বুঝে নেবে। আপনি কেন মাথা ঘামাচ্ছেন এটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, মাথা তো ঘামাতেই হবে, তাই না? তটিনী তো এবারেরই মেয়ে, তাই বলছি এখনো তো ও বৈধব্যের জীবনে চলে যায়নি, তাই না? তখনই আয়ুষী বলে, আপনারা সত্যি একটু বাড়াবাড়ি করছেন, আপনাদের কথাগুলো শুনে কেমন যেন অদ্ভুত লাগছে। আর সর্দি ভাই এবারেরই মেয়ে, আমরা যেমন এবারের মেয়ে, ও এবারেরই মেয়ে, ওরও এ বাড়িতে আসার অধিকার আছে। কিন্তু আপনারা যেভাবে প্রথমে রিয়াক্ট করে কথা বললেন, মনে হলো যে সর্দি ভাইয়ের এ বাড়িতে আসার কোনো অধিকার নেই। যেমন আমাদের অধিকার আছে, সমানে ওরও অধিকার আছে, কারণ এ বাড়িতে আমরা সবাই এক সমান, সবাই সবাই সমান, সবারই একসঙ্গে থাকি আমরা, তাই এখানে কাউকে নিয়ে আমরা ভেদাভেদ করতে চাই না। তখনই কথা শুনে ত্রিপর্ণা বলে, অনেক হয়েছে আয়েশি, তোর ডায়লগ গুলো এবার বন্ধ কর, সত্যি তোর ডায়লগ গুলো আর নেওয়া যাচ্ছে না। তখনই আয়েশি বলে, মম, তুমি একদম বাড়াবাড়ি করবে না। এরপরে তটিনী কর্ণ চ্যাটার্জির কাছে গিয়ে বলতে থাকে, আপনি আপনি যতই চেষ্টা করুন আমাকে আমাকে বৈধব্যের আড়ালে ঢেকে ফেলার, কিন্তু এই তটিনী গাঙ্গুলি কিছুতেই বৈধব্যের আড়ালে ঢেকে যাবে না। এই কথাটা মাথায় রাখবেন। তটিনী গাঙ্গুলি যে করে হোক নিজেকে এখান থেকে বের করবে, যে করে হোক। এরপরে দেখা যাবে তখনই এ এ কথা শুনে আরাধিয়া বলতে থাকে, ছোটদি ভাই, তুই কিছু ভাবিস না, আমরা তোর পাশে আছি, তোর কোনো হেল্পের প্রয়োজন হলে আমাদের বলতে পারিস। এরপরে দেখা যাবে তটিনী আয়ুষীকে বলতে থাকে, আয়ুষী, তুই একটা কথা বলতো আমাকে, সেদিন কি ঘটেছিল? তখনই চিপর্ণা রেগে যায় আর বলতে থাকে, তুই একদম একদম আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলবি না। তুই আমার মেয়েকে কেন জেরা করছিস বল? কেন জেরা করছিস? ও কি কোনো ক্রিমিনাল যে ওকে তুই ইন্টারোগেট করছিস? এ কথা শুনে দেখা যাবে তখনই
ভূমিকা বলে, ও তো শুধু জিজ্ঞেস করছে, এটা তো ইন্টারোগেটের আর কিছু নেই। তোমরা সবসময় কেন আজে বাজে কথা বলো, এটাই তো বুঝতে পারি না। এটা এটা সত্যিই আমি বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে কাবির সবাইকে প্রণাম করে, এরপরে নন্দিনীকে প্রণাম করায়। নন্দিনী বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, এবার এবার ওই যে তটিনী গাঙ্গুলি, ওকে প্রণাম করো, কারণ ও কিন্তু তোমার গুরুজন, ও কিন্তু এবারেরই মেয়ে। আর ও আরাধ্যার বড় দিদি হয়, তাই ওকে ওকে তো প্রণাম করতেই হবে। এরপরে দেখা যাবে কাবির তটিনীর কাছে গিয়ে বলতে থাকে, যে মহিলার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, যে মহিলার জন্য আমার আমার জীবনে অনেক অনেক কিছু ঘটে গেছে, জেল কেটেছি আমি, আমার জীবনে অনেক অনেক ধকল গেছে, সেই মহিলার পা ছুঁয়ে প্রণাম করার কোনো কথা আমি আমি ভাবতেও পারি না, আমার জীবনে আসতেও পারে না। তখন এ কথা শুনে তটিনী বলে, একটা কথা মাথায় রেখো, একদিন, এখন তুমি প্রণাম করলে না তো, একদিন এ পায়ের কাছে এসে তোমাকে পড়তে হবে, কথাটা মিলিয়ে নিও, খুব শীঘ্রই, অতি দ্রুত নয়, খুব শীঘ্রই শীঘ্রই আসতে হবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই কাবির বলতে থাকে, এরকম দিন আমার কখনোই আসবে না। তখনই তটিনী বলে, সমস্ত বন্দোবস্ত চলছে। এরপরে দেখা যাবে এদিকে এদিকে পরশুরাম আবার কুসুমপুরে চলে আসে, কুসুমপুরে এসে বিজিতের সামনে বসে আর বলতে থাকে, বিজিত, এবার তোকে মুখ খুলতে হবে। এরপরে পরশুরাম ফোন করে তটিনীকে বলে, তটিনী, তুমি পৌঁছে গেছো তো? তখনই তটিনী বলে, হ্যাঁ আমি পৌঁছে গেছি। তুমি পৌঁছেছো তো? তখনই পরশুরাম বলে, হ্যাঁ আমিও আমিও পৌঁছেছি। তুমি এখন আয়ুষীকে ইন্টারোগেট করো, আর আমি করি বিজিতকে। এরপরে দেখা যাবে এদিকে এদিকে কর্ণ চ্যাটার্জি আয়ুষীকে নিয়ে গেলে তখনই কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে এই মেয়েটা কি করতে চাইছে, আমাকে আমাকে যে করে হোক জানতে হবে, আর আয়ুষীকে এখান থেকে নিয়ে যেতে দিলে চলবে না। এদিকে দেখা যাবে বিজিতকে হাত পা বেঁধে পরশুরাম জিজ্ঞেস করে, সত্যি করে বল, সেদিন কে শুটটা করেছিল? তখনই বিজিত বলে, আমি জানি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। তখনই পরশুরাম বলে, অবশ্যই ছেড়ে দেব, অবশ্যই তোকে এখান থেকে ছেড়ে দেব, কিন্তু একটা কথা বল, যে তোকে তোকে কে বা কারা কারা বলেছিল যে এসব কিছু করতে, আর কে বা কারা আমার পিঠে পিঠে এভাবে আঘাত করেছিল, সমস্তটা বল, তারপরে তোকে এখান থেকে ছেড়ে দেব, তাছাড়া নয়। তখন এ কথা শুনে দেখা যাবে কোনো কোনো কথা বের করতে চায় না, কোনো কথা বের করতে চায় না বিজিত। এরপরে পরশুরাম রিভলভার বের করে বিজিতের মাথা ধরে বলতে থাকে, আমি চাইলেই তোকে এখানে শুট করে দিতে পারি, এখানে দিয়ে ইন্টারোগেট করে দিতে পারি, তাই বলছি এখনো সময় আছে, মুখ খোল, মুখ না খুললে কিন্তু বেঘরে প্রাণ যাবে, এখানে কিন্তু প্রাণটা চলে যাবে, কথাটা মাথায় রাখিস। এ কথা শুনে বিজিত বলে, আমি বলছি তো আমি কিচ্ছু জানি না, আমি জানলে তো বলতাম, আমি তো সত্যিই জানি না, যা না জানলে তোমাকে আমি কোথা থেকে বলবো? তখনই নন্দা বলে, আমি আমি বুঝতে পারছি না, আপনি কি সত্যি সত্যি ওকে মারবেন? তখনই পরশুরাম বলে, একদম চুপ, একদম কথা বলবে না নন্দা, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো, কি করছে শুধু দেখো, দেখে দেখে শিখো, এছাড়া আর কিচ্ছু করতে হবে না। এখানে এখানে তুমি দাঁড়িয়ে আছো তো নন্দা, কোনোভাবে এখান থেকে সরো না প্লিজ। তখনই এই কথা শুনে দেখা যাবে নন্দা অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে তটিনী আয়ুষীকে বলতে থাকে, আয়ুষী, তুই আমার সঙ্গে একটু উপরে আয় তো। তখনই আয়ুষীকে চিপর্ণা বলে, তুই একদম ওর সঙ্গে যাবি না আয়ুষী। তখনই আয়ুষী বলে, আমি যাব, তুমি পারলে আমাকে আটকাও মা, আমি ছোট্টি ভাইয়ের সঙ্গে যাব, ছোট্টি ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো। এরপরে দেখা যাবে আয়ুষীকে নিয়ে উপরে চলে যায় তটিনী। তখনই কর্ণ চ্যাটার্জি বাবিনকে বলতে থাকে, মনে হচ্ছে ও কোনো চাল দিতে এসেছে, আমার বিশ্বাস তটিনী কিছু একটা করতে চাইছে, যেটা যেটা করার জন্য আয়ুষীকে উপরে নিয়ে গেল, আর আমাদের সেটা জানতে হবে, যে করে হোক আমাদের ওখানে যেতেই হবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই এদিকে আয়ুষীকে তটিনী বলতে থাকে, তটিনী, একদম ভাববি না, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, আমি আমি দেখে নেব যে সমস্ত কিছু কি করে হয়। এরপরে দেখা যাবে এদিকে নন্দা সমস্ত কিছু পরশুরামকে বুঝিয়ে বলে, কোন জায়গায় তটিনী দাঁড়িয়েছিল, তটিনী কোথায় দাঁড়িয়েছিল, কোথা থেকে শুট করা হয়েছে, বিয়েটা কোথায় হচ্ছিল, আর পরশুরামই বা কোথায় দাঁড়িয়েছিল, সমস্ত কিছু পরশুরামের কাছে এক্সপ্লেন করে নন্দা। এরপরে দেখা যাবে এদিকে আয়ুষী তটিনীকে সমস্ত কথা খুলে বলে আর বলতে থাকে, জানিস সত্যি ভাই, আমার বিশ্বাস সেদিন কেউ একজন ছিল দরজার বাইরে, কেউ একজন দাঁড়িয়ে ছিল, আর সেই সেখান থেকে শুট করে, আর সেটা এসে জামাইবাবুর পিঠে বিঁধে, আমার বিশ্বাস তুই কোনোভাবে শুট করতে পারিস না। এরপরে বিজিত ওকে সেখান থেকে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেয়। এদিকে দেখা যাবে বিজিতকে জিজ্ঞেস করে না পেয়ে নন্দার কথা অনুযায়ী সমস্ত কিছু ধরে নেয় পরশুরাম। এরপরে বলরামকে বলে, বলরাম, বাইরে খোঁজ লাগা, আমার বিশ্বাস কেউ না কেউ তো অবশ্যই বিজিতকে শুট করতে দেখেছে, কেউ না কেউ তো অবশ্যই ছিল, তুই গিয়ে একটু শুনে আয়। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই
বলরাম বাড়ির আশেপাশে দেখতে থাকে। এদিকে এদিকে আয়ুষের কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলে, চিন্তা করিস না, তোদের জিজু অবশ্যই ফিরে আসবে। তুই কখনো আর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিস না। বিশ্বাস করে তোকে তোকে সমস্ত কিছু বলছি, বিশ্বাসটা রাখার চেষ্টা করিস। বিশ্বাসটা ভেঙে গেলে কিন্তু আর কখনো জোড়া লাগে না। এরপরে দেখা যাবে পরশুরাম বিজিতকে বলে, তুই বলবি না তো? সমস্ত কিছু জেনে গেছি। এরপরে একটি রাখালকে সৌরভের ছবি দেখালে রাখাল বলতে থাকে, হ্যাঁ এই লোকটাই ছিল, এই লোকটাই আপনাকে শুট করেছিল। আর এখানে আরেকটা মহিলা ছিল, সেই মহিলার মাথাতেও বাড়ি দিয়েছিল। আমি সমস্ত কিছু দেখেছিলাম, সমস্ত কিছু। এরপরে দেখা যাবে এ কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়।